রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান পরমাণু বিষয়ে ক্ষতিকর আলোচনা মেনে নেবে না বলেছেন তেহরানের জুমা নামাজের খতিব সৈয়দ আহমদ খাতামি। কূটনৈতিক উত্তেজনা সৃষ্টির জন্য সৌদি আরবকে ক্ষমা চাইতে হবে, হিজবুল্লাহর উপমহাসচিব নাঈম কাশেমের মন্তব্য। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে রাজধানী ঢাকা সহ দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু। এবং ভারতের হরিয়ানা প্রদেশে বিজেপি এমপি রামচন্দ্র জাংরার গাড়িতে ভাঙচুর করেছেন আন্দোলনরত কৃষকরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব ও ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি বলেছেন, আমেরিকার মৃত্যু হোক বা ধ্বংস হোক স্লোগানটি ইরানি জাতির পবিত্র স্লোগান, কারণ ইরানি জাতির কাছে মার্কিন সরকারের রেকর্ডগুলো অত্যন্ত কলঙ্কিত। আজ ঐতিহাসিক সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের জাতীয় দিবস উপলক্ষে এই মন্তব্য করেছেন তিনি। একই প্রসঙ্গে তিনি বলেন, ইরানের উপর সাদ্দামের নেতৃত্বাধীন ইরাকে চাপিয়ে দেয়া যুদ্ধে মার্কিন সরকারের হাত ছিল। ওই হামলার 3 দিন আগে মার্কিন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রেজনেস্কি সাদ্দামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ইরানে ইসলামী বিপ্লবের অল্প কিছুকাল পরে 1979 সালের 4 নভেম্বর বিপ্লবী ছাত্ররা কূটনীতিকের ছদ্মবেশে ইরান বিরোধী গুপ্তচর বৃত্তিতে জড়িত তেহরানস্থ মার্কিন দূতাবাস দখল করে নেয় এবং আস্তানার মার্কিন গুপ্তচরদের 444 দিন পর্যন্ত আটক করে রেখেছিল। আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি আজকের জুমা নামাজের খুতবায় আরও বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের খবিসিপনা বা নোংরামি ও শত্রুতা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে থাকে মার্কিনের প্রচেষ্টা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর মাধ্যমে বানচাল হওয়ার বিষয়ে বলেছেন, এতে মার্কিন সরকার লাঞ্ছিত হয়েছে এবং প্রমাণ হয়েছে যে মার্কিন সরকার ও তার সেনারা মাকড়সার ঘরে বসে আছে মাত্র। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, তেহরান কখনো আলোচনার টেবিল ছেড়ে চলে যাবে না, তবে কোনো বাড়তি চাপ বা দাবির কাছে দেশের জনগণের জাতীয় স্বার্থ জলাঞ্জলি দেবে না। গতকাল ইরানের সেমনান প্রদেশের এক জনসমাবেশে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট রাইসি এ ঘোষণা দেন। তেহরানে মার্কিন দূতাবাস দখলের 42তম বার্ষিকী উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। 1979 সালে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে নানামুখী ষড়যন্ত্র বাস্তবায়ন করা হয়। তখন ইরানের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মার্কিন দূতাবাসকে গুপ্তচরের আখড়া আখ্যা দিয়ে তা দখল করে নেয়। গতকালের দেয়া ভাষণে মার্কিন দূতাবাসকে গুপ্তচরের আখড়া আখ্যা দিয়ে তা দখল করে নেয়। গতকালের দেয়া ভাষণে বলেন, আমরা কখনো আমাদের জাতীয় স্বার্থের ব্যাপারে আপোষ করব না। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি জানিয়েছেন, আগামী 29 নভেম্বর পরমাণু সমঝোতা এবং ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে ভিয়েনায় পরবর্তী দফার সংলাপ অনুষ্ঠিত হবে। এর পরদিন প্রেসিডেন্ট রাইসি তার ভাষণে এসব কথা বললেন।
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, তার দেশকে টার্গেট করে সৌদি আরব সম্প্রতি যে তৎপরতা চালিয়েছে তার জন্য রিয়াদকে ক্ষমা চাইতে হবে। লেবানন এবং সৌদি আরবের মধ্যে সম্প্রতি যে কূটনৈতিক যুদ্ধ চলেছে, শেখ নাইম কাসেম মূলত তার দিকে ইঙ্গিত দিয়েছেন। গতকাল লেবাননের আলমানা টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে শেখ নাইম কাসেম সৌদি আরবকে অভিযুক্ত করে বলেন, দেশটি লেবাননের বিরুদ্ধে যুদ্ধের পদক্ষেপ নিয়েছে। সৌদি আরবের এই ভুল এবং অনৈতিক পদক্ষেপ যা কোনো মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তার জন্য রিয়াদকে ক্ষমা প্রার্থনা করতে হবে। গত মাসের শেষের দিকে লন্ডন থেকে সৌদি আরব নিজের রাষ্ট্রদূত ডেকে পাঠায় এবং রিয়াদ করে। এর আগে লেবাননের তথ্যমন্ত্রীর জর্জ কোরদাহি আল জাজিরা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তার অন্য দাহি আবারও নিশ্চিত করেছেন যে তার দেশের সময় এখন এসেছে। এদিকে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি আবারও নিশ্চিত করেছেন যে তার দেশের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক টানাপোড়েন মারাত্মক আকার ধারণ করার পরেও তিনি পদত্যাগ করবেন না। ইয়েমেনের উপর সৌদি আরবের আগ্রাসনের ব্যাপারে জর্জ কোরদাহি সমালোচনামূলক বক্তব্য দেওয়ার পর রিয়াদ এবং বৈরুতের মধ্যে কূটনৈতিক লড়াই শুরু হয় এবং লেবাননের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে সৌদি সরকার। এই প্রেক্ষাপটে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি আবারও নিশ্চিত করলেন যে সৌদি চাপের কারণে তিনি পদত্যাগ করবেন না। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এও বলেছেন যে তার অবস্থানে তিনি কোনো পরিবর্তন আনবেন না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। আজ সকাল থেকে রাজধানীতে কোনো বাস চলতে দেখা যায়নি। এ সম্পর্কে আশরাফুর রহমানের ডেস্ক রিপোর্ট। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। আজ সকাল থেকে রাজধানীতে কোনো বাস চলতে দেখা যায়নি। ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো পরিবহনও, ফলে বাসের জন্য অপেক্ষমান যাত্রীদের পড়তে হয়েছে দুর্ভোগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজের ভর্তি পরীক্ষা নির্ধারিত দিন ছিল আজ। এছাড়া সরকারি বেশ কয়েকটি দপ্তরের নিয়োগ পরীক্ষার তারিখও ছিল। এসব পরীক্ষা অংশ নেওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে চরম ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরাও। উদ্ভূত পরিস্থিতিতে সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবহন মালিক শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা উচিত। বুধবার মধ্যরাত থেকে ডিজেল এবং কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। এরপর বৃহস্পতিবারই বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ওনার্স অ্যাসোসিয়েশন ঘোষণা দেয় শুক্রবার থেকে গণপরিবহন বন্ধ থাকবে। তবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এনায়েতুল্লাহ জানিয়েছিলেন, গণপরিবহন বন্ধের বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নেননি। তবে কার্যত পণ্যের পাশাপাশি যাত্রী পরিবহনও বন্ধ হয়ে গেছে। বলছিলেন আশরাফুর রহমান তার ডেস্ক রিপোর্টে। গত 6 মাসে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে তা গত 50 বছরে বাড়েনি। এভাবে দেশ চলতে পারে না। এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনজীবন বিপর্যস্ত। তার উপরে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে মানুষের উপরে আরও খড়গ নেমে আসবে, এসব কথা বলেছেন সদ্য গঠিত গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। আজ সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর মাধ্যমে সারা দেশে গণ অধিকার পরিষদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নূর। এ সময় জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন মালিক শ্রমিকদের কর্মসূচিতে একাত্মতা পোষণ করে নূর বলেন, জনগণের প্রতি জনবিচ্ছিন্ন সরকারের দায়বদ্ধতা নেই বলে এভাবে 2-3 টাকা নয়, হঠাৎ করে তেলের দাম লিটারে 15 টাকা বাড়িয়ে দিয়েছে।
ভারতের হরিয়ানা প্রদেশে বিজেপি এমপি রামচন্দ্র জাংরার গাড়িতে ভাঙচুর করেছেন আন্দোলনরত কৃষকরা। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। ভারতের বিজেপি শাসিত হরিয়ানায় বিজেপি এমপি রামচন্দ্র জাংরার গাড়িতে ভাঙচুর করেছেন আন্দোলনরত কৃষকরা। আজ শুক্রবার কৃষকদের তীব্র প্রতিবাদের মুখে পড়তে হয় বিজেপি রাজ্যসভার সংসদ সদস্য রামচন্দ্র জাংরাকে। কৃষকদের একটি দল হরিয়ানার হিসার জেলায় ওই বিজেপি এমপিকে কালো পতাকা দেখানোর পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন। রামচন্দ্র জাংরা একটি ধর্মশালা উদ্বোধন করতে এসেছিলেন। কৃষকরা বিষয়টি জানতে পেরে সেখানে পৌঁছে বিজেপি এমপির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এ সময় কৃষক ও পুলিশের মধ্যে সংঘর্ষে বিজেপি এমপির গাড়ির কাচও ভেঙে যায়। প্রতিবাদী কৃষকরা ওই এমপির গাড়ির কাচ ভেঙে ফেলেন। ওই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ভারী পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ ও কৃষকদের মধ্যে কয়েকবার মৃদু সংঘর্ষ হয়েছে। কৃষকদের থামাতে পুলিশ চারিদিকে ব্যারিকেড দিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল, কিন্তু কৃষকের সংখ্যা বেশি হয় পুলিশ তাদের নিয়ন্ত্রণ করতে পারেনি। অনেক চেষ্টার পরে অবশেষে কৃষকরা নিজেদের প্যান্ডেলে পৌঁছে সরকার ও প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেয়। একদিকে এমপির পক্ষে জিন্দাবাদ স্লোগান ওঠে, অন্যদিকে কৃষকরা তার বিরুদ্ধে মুর্দাবাদ স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় ক্ষুব্ধ কৃষকরা ওই বিজেপি এমপির গাড়ির কাচ ভেঙে ফেলেন। যারা তার সঙ্গে এমন আচরণ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আক্রান্ত সাংসদ। ওই ঘটনায় কয়েকজন কৃষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রোহতকে একটি কর্মসূচি চলাকালীন একই রকম প্রতিবাদের মুখোমুখি হতে হয়েছিল বিজেপি এমপিকে। ওই কর্মসূচিতে এমপির বক্তব্য নিয়ে তোলপাড় চলছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান। দক্ষিণ চীন সাগরে পানির নিচে একটি পাহাড়ে আঘাত করার ঘটনায় মার্কিন পরমাণু শক্তি চালিত সাবমেরিনের 2 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে একথা জানিয়েছে। গত মাসে এ ঘটনা ঘটে। জাপান ভিত্তিক মার্কিন 7ম নৌবহরের কমান্ডার ভাইস অ্যাডমিরাল কার্ল থমাস এ ব্যবস্থা নিয়েছেন। বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল কমান্ডার ক্যামেরন আল-জিলানি ও লেফটেন্যান্ট কমান্ডার প্যাট্রিক ক্যাশিনকে বহিষ্কার করা হয়। এর মধ্যে ক্যামেরন আল-জিলানি সাবমেরিনের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর পাশাপাশি মাস্টার চিফ সোনার টেকনিশিয়ান কোরি রজার্সকেও দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কোরি রজার্স সাবমেরিনের কমান্ডার ও নির্বাহী কর্মকর্তার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এফিমভ বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে সিরিয়ার উপর নিয়মিতভাবে যে ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে তা উদ্বেগের সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার কারণে সিরিয়ার বেসামরিক জনগণের জীবনে উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি হয়েছে এবং দ্রুত এই হামলা বন্ধ করতে হবে। রুশ রাষ্ট্রদূত বলেন, ইসরায়েলি সৈন্যরা সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে হামলা চালায়। সবশেষে খেলার খবর, ক্রিকেট। টি-20 বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে নামিবিয়াকে 52 রানে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার পথ আরও পরিষ্কার করে নিল নিউজিল্যান্ড। আজ দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে 4 উইকেটে 163 রান সংগ্রহ করে কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 111 রান সংগ্রহ করতে সক্ষম হয় ইতিহাস সৃষ্টি করে গ্রুপ পর্বে আসা দলটি। এই জয়ের পর আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে যে কোনো ব্যবধানে জিতলেই চলবে নিউজিল্যান্ডের। তখন ভারত নামিবিয়ার বিপক্ষে যত বড় ব্যবধানেই জিতুক কোনো লাভ হবে না। গ্রুপ বি থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।